আই অ্যাম এম কে বিশ্বাস। নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। আজ দেখাবো কিভাবে সহজে ইংরেজি তৈরি করা যায় এবং সেই ইংরেজি কিভাবে লেখা এবং বলা যায়। তোমরা জানো ইংরেজিতে মোট 26টি লেটার বা বর্ণ আছে। এই 26টি লেটার বা বর্ণ দিয়ে সমস্ত পৃথিবীর ইংরেজি গঠিত। এইবার এই 26টি লেটার বা বর্ণ দিয়ে তৈরি হয় হাজার হাজার ওয়ার্ড বা শব্দ। তোমরা জানো এক বা একাধিক ওয়ার্ড মিলে হয় সেন্টেন্স, আবার এক বা একাধিক লেটার বা বর্ণ দিয়ে হয় ওয়ার্ড। তাহলে আমরা একটু করে উদাহরণ দিই। যেমন এ মানে একটি, এর উচ্চারণ হচ্ছে আ, এবং আই মানে আমি। এই দুটো একটি মাত্র লেটার বা বর্ণ দিয়ে শব্দ বা ওয়ার্ড আছে। আবার কখনো কখনো একটি মাত্র ওয়ার্ড দিয়েও সেন্টেন্স তৈরি হয়। যদি বলা হয় স্টপ মানে থামো, যদি কারোর উত্তরে বলা হয় স্টপ, হল্ট মানে থামো, এরকম অনেক আছে একটি মাত্র ওয়ার্ড দিয়ে সেন্টেন্স। কিন্তু মূলত সেন্টেন্স গুলো গঠিত হয় একাধিক ওয়ার্ড বা শব্দ দিয়ে। যাই হোক, এই যত ওয়ার্ড আছে পৃথিবীতে তাকে 8টি ভাগে ভাগ করে দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে ভার্ব। এই ভার্বের আবার 3টে ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এইবার আমরা এই ভার্বটাকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি। একটি আছে মেইন ভার্ব, আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব। কিন্তু এখানে বোর্ডে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে ভার্বকে 4 ভাগে ভাগ করেছি। তাহলে কিভাবে 4 ভাগে ভাগ করেছি? প্রথমে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব এই দুটো ভাগে ভাগ করার পর আমরা সেই অক্সিলারি ভার্বকে আবার 3 ভাগে ভাগ করা যায়, কিন্তু সেটা আমরা করিনি। আবার মেইন ভাগকে অনেক ভাগে ভাগ করা যায়, কিন্তু এখানে বোর্ডে তোমাদেরকে 4টি রূপ লিখেছি ভার্বের, শুধু তোমাদের শেখার সুবিধার জন্য। দেখো এখানে প্রথমে লিখেছি মেইন ভার্ব, মাত্র 3টে উদাহরণ দিয়েছি। গো মানে যাওয়া, টেল মানে বলা, সে মানে বলা। অক্সিলারি ভার্ব এখানে 3টেই আছে, ডু, হ্যাভ, বি। এই অক্সিলারি ভার্বের অনেকগুলো ভাগ আছে, সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি এবং একটা হচ্ছে মার্জিনাল অক্সিলারি। এবার এখানে শুধু অক্সিলারি, যে প্রাইমারি অক্সিলারি সেটা হচ্ছে ডু, হ্যাভ, বি। এই অক্সিলারি নিচে 3টে লিখে দিয়েছি শুধু তোমাদের শেখার সুবিধার জন্য। এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এরপরে মোডাল অক্সিলারি আছে মে, মাইট, ক্যান, কুড, আরো আছে। আর মার্জিনাল অক্সিলারি ডেয়ার, নিড, ইউজ টু। দেখো তাহলে এক একটা করে তোমাদের অর্থ বলি। ডু মানে করা, হ্যাভ মানে থাকা বা আছে, বি মানে হওয়া। মোডাল অক্সিলারি দিয়ে লিখেছি মে মানে পারা মানে অনুমতি অর্থে পারা, মাইট মানে পারত, মেয়ের পাস্ট ফর্ম, ক্যান মানে হচ্ছে পারা সমর্থ অর্থে, কুড মানে পারত, ডেয়ার মানে সাহস করে বলা বা সাহস করা, নিড মানে প্রয়োজন, ইউজ টু মানে কোনো অভ্যাসগত কাজ থাকলে সেখানে আমরা ইউজ টু ব্যবহার করি। এইবার আমরা তোমাদের শেখাবো কিভাবে ইংরেজি সহজে গঠন করা যায়। ইংরেজিতে মোট 12টি টেন্স আছে। সেই 12টি টেন্সের 2টি টেন্সে কোনো হেল্পিং ভার্ব অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব নেই। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, কিভাবে গঠন করতে হয়। তবু একবার ছোট্ট করে বলে দিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। এবার এটা একটা প্রথাগত পদ্ধতি। এবার কখনো কখনো সাবজেক্ট, ভার্ব, পরে যেটা আমরা অবজেক্ট বলি সে সবসময় ওটা অবজেক্ট থাকে না। কখনো কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কখনো কখনো প্রিপোজিশনাল ফ্রেজ, বা কখনো কখনো কমপ্লিমেন্ট
এত বিস্তারিত যাওয়ার দরকার নেই, সহজভাবে আমরা ইংরেজি শেখার চেষ্টা করছি। দেখো প্রথমে যদি বলা হয় একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ দিই, ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। প্রথমে সাবজেক্ট, ভার্ব, এটাকে আমরা অবজেক্ট ধরে নিয়েছি। তাহলে এই সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এই সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এটাকে আমি ইন্টারোগেটিভ করবো, কাউকে যে কোশ্চেন করতে হয়, এটাকে কোশ্চেন করতে হলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র ডু বা ডাজ আসে, তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে যায়, মানে প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। এখানে তুমি কি স্কুলে যাও, শুধুমাত্র এর আগে একটা ডু বসিয়ে দেবো, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, সে কি স্কুলে যায়। তাহলে আমাকে দেখো এখানে হি মানে সে, এটি থার্ড পারসন। থার্ড পারসন মানে হচ্ছে আমি আমরা আছে ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আর সব থার্ড পারসন। তাহলে আমি আমরা তুমি তোমরার মধ্যে নেই, সেজন্য থার্ড পারসন। এবং হি একটা মাত্র ব্যক্তি, সাবজেক্ট একা বা সিঙ্গেল, এই জন্য এটি সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সঙ্গে ইএস যুক্ত হয়েছে। এটা যদি প্রশ্ন করতে হয় তাহলে কি হয়, ডাজ নিয়ে আসতে হবে। কেন ডাজ নিয়ে আসতে হবে, দেখো এখানে এই যেহেতু প্রশ্ন করছি, এখানকার যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ইএস যুক্ত হয়েছে, সেটা আমার এই ডুর সঙ্গে চলে আসবে, ডাজ হি। এবার এখানে আর ইএস থাকবে না, এখানে গো হয়ে যাবে, কারণ এটাকে আমরা প্রথমে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে ইংরেজির ফরম্যাট, ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। এবার দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবার আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব। পাস্ট ইনডিফিনিট টেন্স কি, অতীত কাজে কোনো কাজ হয়েছিল, মানে যেটা হয়ে গিয়েছিল, এখন সেটা নেই। সে গতকাল স্কুলে গিয়েছিল, সে ইংরেজি কি হি। এবার যাওয়া ইংরেজি গো, যা ইংরেজি কি গো। গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সে সর্বদা ভার্বের দ্বিতীয় নাম্বার ফর্ম সেকেন্ড ফর্ম বলে, ভি2 বলে বা পাস্ট ফর্ম, সেইটি হচ্ছে গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। সে কি স্কুলে গিয়েছিল। এখানে এই যে আমার অক্সিলারি ভার্ব, এর পাস্ট ফর্ম, ডুর পাস্ট ফর্ম মানে সেকেন্ড ফর্ম, মানে ভি2। ডিড, ডিডটাকে আমি আগে নিয়ে আসবো, ডিড হি। আর ওয়েনটা এবার প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে, মানে গো হয়ে যাবে, ডিড হি গো টু স্কুল। ডিড হি গো টু স্কুল, এখানে সর্বদা এই ডিড আগে চলে আসবে এবং মূল ভার্বটা আবার প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে। মূল ভার্বে যে ওয়েন্ট, ওয়েন্টের জায়গায় গো হয়ে গিয়েছে, এটা প্রেজেন্ট ফর্মে হয়ে গিয়েছে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা উদাহরণ লিখি, আমি বই পড়ছি বা আমি একটি বই পড়ছি।
I am reading a book. I am reading a book. I am reading a book. Present continuous tense subject, সাবজেক্টের পরে am is আর বসে, I এর পরে am বসেছে, কারণ সাবজেক্ট অনুযায়ী ভাবটা বসে, I এর পরে am বসে। আর ভার্বের সঙ্গে আইন যুক্ত, রিড মূল ভার্ব, তার সঙ্গে আইন যুক্ত হয়েছে, এবং শেষে বসেছে অবজেক্ট এ বুক। আমি কি পড়ি? বই পড়ি। এই বইটা হচ্ছে অবজেক্ট। এবার আমি যদি এটাকে প্রশ্নবোধক করি যে আমি কি একটি বই পড়ি, তাহলে এইখানে আর অন্য কোনো কিছু দরকার নেই, এখানে হেল্পিং ভার্ব আছে, অ্যামটা আগে চলে আসবে। অ্যাম আই রিডিং আ বুক। অ্যাম আই রিডিং এ বুক। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা উদাহরণ দিই। আমি কাজটি করেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান আছে। যেমন আমি কাজটি করেছি, I have done the work. এখানে হেল্পিং ভার্ব আছে, মানে অক্সিলারি ভার্ব আছে কি? হ্যাভ। তাহলে এখানে আমি হ্যাভটাকে আগে নিয়ে আসলে এটির প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। তাহলে কি লিখবো আমি? হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। আমি কি কাজটি করেছি? হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক? এবার এরকম প্রত্যেকটা টেন্সে শুধুমাত্র হেল্পিং ভার্ব আগে নিয়ে আসলেই প্রশ্নবোধক চিহ্ন হয়ে যায়, মানে সেটাকে প্রশ্নাত্মক বাক্যে পরিণত হয়, অর্থাৎ ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এবার যত আছে এরকম মোডাল অক্সিলারি হোক, মার্জিনাল অক্সিলারি হোক, যে অক্সিলারি হোক, সেই যদি বলা হয় এটা মোডাল অক্সিলারি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি। He may go in the room. He may go in the room. সে রুমের মধ্যে যেতে পারে। তাহলে এখানেও যদি আমি সে কি রুমের মধ্যে যেতে পারে, অনুমতি চাওয়া হচ্ছে। মেয়েটা আগে নিয়ে আসবো, মে হি গো ইন দ্য রুম? এবার যে কোনো অক্সিলারির ক্ষেত্রে শুধু সেটা আগে চলে আসবে। এবার যদি বলা হয় যে I can do the work, I can do the work, আমি কাজটি করতে পারি। Can I do the work? আমি কি কাজটি করতে পারি? Can I do the work? আমি কি কাজটি করতে পারি? এরকম অনেক বাক্য তৈরি করা যায়। You can go now. You মানে তুমি, can মানে পারো, go মানে যেতে, নাও এখন যেতে পারো। তাহলে ক্যান ইউ গো নাও, তুমি কি এখন যেতে পারো? এরকম প্রত্যেকটা টেন্স এবং মোডাল দিয়ে গঠিত যত রকম সেন্টেন্স আছে, শুধুমাত্র মোডালটাকে আগে নিয়ে আসতে হবে বা হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে প্রত্যেকটা সেন্টেন্স